শুধু আধা ঘন্টা, এর মাঝে ফিরে আসবেন। এর বেশি সময় লাগলে আমি খুঁজতে চলে যাব আপনাকে। আর তারপর কি হবে সেটা না হয় বোঝা গিয়েছে শৈলী। শৈলী এমনিতেই মিহরানের স্পর্শে দিক বেদিক হারাচ্ছে, তার ওপর এই সতর্কতাবাণীর উত্তর মুখে দেওয়া ওর পক্ষে অসম্ভব। শুধু মাথা উপর নিচ করে কোনোভাবে নিজের সম্মতি জানাতে পারল ও। অমনি হাত ছেড়ে দিল মিহরান। তখনই ঠোঁট দুটো টিপে শৈলী নিজের কবজির ঠিক সেই জায়গাটা নিজের অজান্তেই অপর হাত দিয়ে ঢেকে ফেলল। মিহরান লক্ষ্য করল বিষয়টা, নিঃশব্দে হাসল, আশপাশে তাকাল। না, কেউ দেখেনি ওদের। অবশ্য দেখলে মিহরানের সমস্যা মনে হতো না, কিন্তু ও চিন্তাটা শৈলীকে নিয়ে করে। মেয়েটা বিব্রতবোধ করত। মিহরান এক পা পিছাতেই শৈলী খোলা দরজা দিয়ে ঝটপট বের হয়ে গেল, তবে যেতেই বাইরের আলোর রশ্মিতে মেয়েটার মুখে ছেয়ে যাওয়া লাজ নজর এড়াল না মিহরানের। তৃপ্ত মনে নিজেকে ঘুরিয়ে ফ্যাকাল্টিদের আসরে আবার যোগ হল সে। শৈলীর মাথা এখনো ভনভন করছে। মিহরানের সাথে দেখা হওয়ার পর থেকেই নিজেকে স্টার জলসা সিরিয়ালের নায়িকাদের মতন লাগে ওর। এই যে এমনভাবে শরীরের কাঁপাকাঁপি, হৃদয়ের ধুকপুক আগে হয়নি কখনো। চেহারা এরকম আপেলের মতন লাল বা উনুনের ভাপে রাখা পিঠার মতন গরম হয়নি জীবনে। এবারই প্রথম। একদম 6-7 নবনিযুক্ত ন্যাশনাল কারিকুলামের মতন নতুন। মিহরানের ছোঁয়া জায়গা এখনো শৈলী ছাড়তে পারেনি। হাত দিয়ে ধরেই রেখেছে। এতে ওকে হাঁটার সময় দেখতে একটু অদ্ভুত লাগলেও ও ব্যাপারটাকে বিশেষ পাত্তা দিচ্ছে না। ওর কাছে মিহরানই জরুরি, এই স্পর্শই জরুরি। ছেলেদের থাকার রেস্টহাউসটা মূল বিল্ডিং থেকে একটু দূরে, তবে রাস্তা সামনের লনের পাশ দিয়েই আছে। ওখান দিয়ে হেঁটে চলল 4 জন। প্রীতি আর কেয়া ছিল সামনে, আর লাবণ্যর সাথে পেছনে হাঁটছিল শৈলী। কিছুক্ষণের মধ্যেই সেই বাড়িটাতে পৌঁছে গেল ওরা। বাড়িটা পুরাই নির্জন ও অন্ধকার দেখে প্রথমে গায়ে কাঁটা দিয়ে উঠল শৈলীর। কিন্তু সাথে সাথেই কানে আসলো বাজনার আওয়াজ। চোখ ঘুরিয়ে তাকালো অপর পাশে। সামনে তেমন কিছু না দেখা গেলেও বোঝা যাচ্ছে খুব কাছেই কোনো প্রোগ্রাম চলছে। লাবণ্য উৎফুল্লতার স্বরে বলল, কি? বললাম না, ওরা অনেক মজা করছে ওখানে। চলো কেয়া, আমরাও যাই, পিয়াল ভাইয়াকে তুমি সারপ্রাইজও দিতে পারবা। কেয়ার উত্তেজনার শেষ নেই। চলো চলো যাই। এই প্রীতি, শৈলী তাড়াতাড়ি চল। সবাই আরও কিছু কদম আগাতেই লাবণ্য হঠাৎ দাঁড়িয়ে গেল। কিছু মনে করার অভিব্যক্তি দেখিয়ে বলল ও শিট। মিনহাজ, আমার কাজিন, আমাকে ওর মানিব্যাগটা রুম থেকে আনতে বলেছিল। আমার ওটা নিতে যেতে হবে। শৈলী, প্রীতি, কেয়া তিনজনই দাঁড়িয়ে তাকায় লাবণ্যর দিকে। লাবণ্য তখন শৈলীর হাত টানে। কেয়া, প্রীতি, তোমরা দুইজন আগাও সামনে। শৈলী, তুমি একটু আমার সাথে চলবা? আসলে এত নির্জন জায়গা আমার একা ভয় লাগছে। প্রীতি প্রতিবাদ জানালো। আমরা সবাই ওয়েট করি। তুমি যাও, মানিব্যাগ নিয়ে আসো। লাবণ্য মাথা নাড়ায়। মশা মারতে কামান দাগানোর দরকার নেই। একটা ছোট কাজের জন্য এত মানুষের থাকার মানেই হয় না। আর আমি তো শুনলাম পিয়াল ভাইয়া মনে হয় আজকে গিটার বাজাবে। কেয়া, তুমি কি ওটা মিস করতে চাও? যদি আমাদের যেতে যেতে দেরি হয়ে যায়? না শুনতে পাও গান? এক মুহূর্ত দম নেয় লাবণ্য। তবে ওদের কাউকে কথা বলার সুযোগ দেয় না।
কেয়ার চেহারা দেখেই যা বোঝার বুঝে ফেলে। এর জন্যই বলছি প্রীতি আর কেয়া তোমরা চলে যাও, আমি আর শৈলী আসছি। আর শৈলী তুমিও যেতে চাইলে যাও, আমি একাই না হয়। শৈলী নড়ে ওঠে। না থাক, আমি আছি তোমার সাথে। প্রীতি, লাবণ্য ঠিকই বলছে, তোরা দুজন চলে যা, আমার আর লাবণ্যর আসতে বেশিক্ষণ লাগবে না। প্রীতি এক পল ভেবে মাথা উপর নিচ নাড়ে, আর কথা বাড়ায় না। কেয়াকে নিয়ে সামনে হাঁটা দেয়। যেতে যেতে কেয়াকে বলে, ভাইয়াদের পার্টি হবে, এটা তুই জানতি না? কেয়া আগের থেকেই এই বিষয়টা চিন্তা করছিল। আমিও তাই ভাবি, ফাজিলটা আমাকে ফোন দেয় নাই কেন? চল এখনই খবর নিচ্ছি ওর আমি। চেয়ারম্যান স্যার কথা শুরু করলে যে শেষের বাটন অন করতে ভুলে যান সেটা ডিপার্টমেন্টের সবাই জানে। তার ওপর আজ সবার ফ্রি টাইম, উনি আড্ডা চালিয়ে যাবেন বোঝাই যাচ্ছে। মিহরান এই নিয়ে 3 বার ঘড়ির দিকে তাকিয়েছে, মাত্র 14 মিনিট পার হয়েছে শৈলীর যাওয়ার। ও আধা ঘন্টা সময় দিয়েছে, যেটা পূরণ হতে এখনো দেরি আছে। মনে অস্থিরতা থাকলেও মুখে সেটা আসতে দিল না। চুপচাপ বসে রইল মজলিসে। কেয়া আর প্রীতি চলে যেতেই লাবণ্য শৈলীকে নিয়ে বাড়িটার দিকে আগাল। শৈলী কপাল কুঁচকে দেখল একবার বাড়িটা। কয়েকটা রুম ছাড়া সব রুমের লাইট অফ কেন? লাবণ্য তাকায় না। ওই সবাই পার্টিতে গিয়েছে তো, তাই বোধহয় নিজেদের রুমের লাইট বন্ধ রেখে গিয়েছে। আসো। লাবণ্য শৈলীকে নিয়ে নিচতলাতেই একটা রুমে ঢুকল। লাইট জ্বালিয়ে শৈলীকে একটা চেয়ারে বসতে বলল। তারপর দরজা ভেরাল। তুমি বসো, আমি খুঁজি ব্যাগটা কোথায় রেখেছে। শৈলী বসতে বসতেই লাবণ্যর খোঁজা শুরু হল। খাট, সুটকেস, কিছু কাপড়ের মাঝেও খুঁজল ও। ব্যাগটা কোথায় রাখসে এই গাধাটা? আমাকে তো বলল খাটের ওপরেই আছে। দাঁড়াও একটা ফোন দিয়ে জিজ্ঞেস করি। এই বলে লাবণ্য নিজের ফোন বের করে কল করল। ওহো, দেখছো, ঝামেলা আসলে সব দিক দিয়েই আসে। আমার ফোনেরও ব্যালেন্স শেষ। এখন কি করি? শৈলী নিজের ফোনটা এগিয়ে দিল। আমারটা দিয়ে কল দাও। লাবণ্য কৃতজ্ঞতা হাসি দিয়ে ফোনটা হাতে নিল। থ্যাঙ্কস শৈলী। কল করতে গিয়ে ভ্রু কুচকায় লাবণ্য। তোমার ফোনে সিগন্যাল পাওয়া যাচ্ছে না শৈলী। কল যাচ্ছে না? মনে হয় রুমের ভেতর বলে হচ্ছে এরকম। দাঁড়াও আমি বাইরে থেকে কথা বলে আসি, তুমি বসো। শৈলীকে কোনো রূপভাব প্রকাশ করতে না দিয়েই লাবণ্য বের হয়ে গেল রুম থেকে। শৈলী আবার বসে পড়ল। সাথে সাথেই ঘটে গেল দুটো কাণ্ড। আচমকা রুমের সব আলো নিভে ছেয়ে গেল ঘন অন্ধকার। তারপরেই বাইরে থেকে দরজা লাগানোর শব্দ আসল। আতঙ্কে শৈলী প্রথমে নড়তেই ভুলে গেল। পুরো শরীর যেন গাছের গুড়ির মতন জমিনের সাথে আটকে গিয়েছে। কি ঘটছে, মস্তিষ্কে ধারণ হতে কয়েক সেকেন্ড সময় লাগল ওর। তারপর যারপর নাই উঠে অন্ধকারে দৌড় লাগাল দরজা খেয়াল করে। পেয়েও গেল দরজা, জোরে জোরে ধাক্কাতে লাগল ও। কি হল? লাবণ্য, লাবণ্য, কই তুমি? দরজা কে লাগালো? অন্ধকার কেন? লাবণ্য। শৈলীর গলা ফাটানো চিৎকার বাইরে স্পষ্ট শোনা যাচ্ছিল। শোনার মানুষও ছিল। রিক, ওর বন্ধুরা আর লাবণ্য কাছাকাছি দাঁড়ানো। শৈলীর চিৎকার এবং এক পর্যায়ে কান্না শুনে পৈশাচিক আনন্দে মেতেছিল ওরা।
পুরো বাড়ির সবাইকে পার্টিতে রিক আগেই নিয়ে গিয়েছে, তাই ওদের আর শৈলীর ছাড়া আর কেউ নেই এখানে। এ কারণেই শৈলীর আকুতি ভরা চিৎকার আর দরজার ধাক্কা নিস্তব্ধতার মাঝে আরও জোরালো শোনা যাচ্ছিল। রিক এক অন্যরকম স্বার্থপর সুখে নিমজ্জিত তখন। এই কান্না, এই নিঃস্বহতা ও কতদিন শৈলীর মাঝে দেখতে চেয়েছে। কিন্তু শালীর মনোবল এমনই শক্ত যে ওকে রিক ভাঙতে সফল হতে পারেনি। তবে আজকে পারল সে। আজকে সে সফল। কিন্তু খেলা তো এখনো শুরুই হয়নি। এমন খেলা যেটা শুধু ও খেলবে একা, অন্য কেউ এটার ভাগ পাবে না। আর সেই খেলা শুরু করতে হলে আগে এই সবকটাকে সিন থেকে আউট করতে হবে আগে। পরে রিক এসে নিজের কাজ সারবে। রিকের চেহারার অভিব্যক্তি বদলায়, ব্যতিব্যস্ত হয়ে পড়ে। আচ্ছা, অনেক হয়েছে, এখন চল সবাই পার্টিতে যাই। শৈলীর কান্না ভরা আর্তনাদ এখনো শোনা যাচ্ছে দেখে লাবণ্য কপাল কুঁচকায়। 10 মিনিটও তো হলো না, এখনো চিৎকার করছে ও। এটুকুতেই চলে যাব? আর একটু মজা নেই না রিক? রিকের জ্বলন্ত চোখ দেখে থমকে যায় লাবণ্য। আমি বলেছি চল মানে চল। এখানের পার্টি ওভার। তাহলে দরজাটা খুলে দিয়ে আসি। কোনো দরকার নেই। শালি থাক ওখানে। পরে দেখা যাবে এসব। এখন চল সবাই। আর কারো কিছু বলার সাহস থাকল না। সবাই রিকের সাথে বের হয়ে গেল ওখান থেকে। রুমের ভেতর শৈলী কান্না আর চিৎকার করতে করতে শেষ হয়ে যাচ্ছিল। অনেকক্ষণ দরজা ধাক্কিয়েও যখন কোনো লাভ হল না, তখন দৌড়িয়ে ভেতরে ঢুকল ও। অন্ধকারটা চোখে একটু সয় আসাতে আশপাশ অনেক খুঁজল কিছু দিয়ে দরজা খোলা যায় কিনা, কিন্তু কিছুই পেল না। মোবাইলটাও নেই যে কাউকে ফোন দিয়ে সাহায্য চাইবে। ফ্ল্যাশলাইটটাও কাজে লাগত, কিন্তু এমনি অন্ধকারে শৈলীর কখনো ভয় করে না, তবে এই পরিবেশে ভীষণভাবে আতঙ্কিত হয়ে পড়েছে ও। বুঝতে বাকি নেই ইচ্ছাকৃতভাবে ওর সাথে এসব করা হয়েছে, এবং এটার পেছনের মূল হোতা কে তা বুঝতেও শৈলীর সমস্যা হচ্ছে না। এই বিষয়টাই ওর জন্য বিভীষিকাময় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে। 21 বছরের একটা মেয়ের এই পরিস্থিতির ভয়াবহতা বোঝা কোনো কঠিন কিছু না। হঠাৎ বিদ্যুৎ চমকে উঠলে রীতিমতো কেঁপে ওঠে শৈলী। এই ঘন আধারে নিজের অসহায়ত্বের পরিহাস বিবেচনা করে ভয়ঙ্কর কান্নায় ভেঙে পড়ল ও। এখান থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছে না দেখে আরও ক্লান্ত বোধ করল। নিজের বান্ধবীদের খুব মনে পড়ছে। স্পষ্টভাবে এখন বুঝতে পারছে মাহিরা আর মিহরানের ওকে দেওয়া সতর্কবাণীর মর্ম। মিহরানের ওকে নিয়ে আজ সারাদিনের এত বাড়াবাড়ি রকম খেয়াল রাখার কারণ এই মুহূর্তে ধরতে পেরেই ফ্লোরে বসে পড়ল শৈলী। কান্না জুড়ে দিল আরও জোরালো ভাবে। ইয়া আল্লাহ, আমাকে বাঁচান প্লিজ। ইয়া মাবুদ, কাউকে আমার সাহায্যে পাঠান। আমার এত বড় ক্ষতি হতে দিয়েন না। আল্লাহ প্লিজ, আল্লাহ প্লিজ। এই বলে আবার পুরো দমে দরজা ধাক্কাতে শুরু করল ও। ঘড়ির কাঁটা যখন 25 মিনিট পার করল, তখন আর মিহরান থাকতে পারল না বসে। শৈলী এই বাড়ি থেকে কদম বের করার পর থেকেই ওর টেনশনে ভেতর যান শেষ। যদিও এখনও 5 মিনিট হাতে আছে, তারপরেও মিহরানের মন কোনোভাবেও টিকল না। সেই উঠে দাঁড়িয়ে চেয়ারম্যান স্যারের থেকে কিছুক্ষণের জন্য এক্সকিউজ নিয়ে বের হয়ে আসল। বাইরে এসে মিহরান চারদিকে নজর বুলাল, তবে চোখের সীমানায় শৈলী অথবা ওর বান্ধবীদের কাউকেই পেল না। কপাল কুঁচকে গেল ওর। ওরা তো এখানেই হাঁটাহাঁটির কথা বলেছিল। তাহলে গেল কই? হঠাৎ বিদ্যুৎ চমকে উঠল জোরে।
মেয়েদের মাঝে শুরু হলো দৌড়াদৌড়ি। এসবের মাঝেই মিহরান এগোলো সামনে। অনবরত ওর চোখ খুঁজে বেড়াচ্ছে এক কাঙ্ক্ষিত মুখ, কিন্তু দৃষ্টি বরাবরই ব্যর্থ হচ্ছে। ফোয়ারার কাছে দাঁড়ানো দুটো মেয়ের কাছে গেল মিহরান। ওকে দেখেই মেয়েগুলো সোজা হয়ে দাঁড়াল। সরাসরি ওদের প্রশ্ন করে মিহরান, আপনারা কেউ শৈলীকে দেখেছেন? দুজন মেয়েই মাথা নাড়ায়। জি স্যার, দেখেছি। শৈলী, কেয়া, প্রীতি আর লাবণ্যকে ছেলেদের রেস্ট হাউজের দিকে যেতে দেখেছি আমরা। ভীষণ অবাক চোখে চাইল মিহরান। এতটাই অবাক যে চেহারায় সেই অভিব্যক্তি স্পষ্ট ফুটে উঠল। শৈলী ওদিকে কেন যাবে? আপনারা শিওর? জি স্যার, আসলে ওখানে একটা পার্টি হচ্ছে। অনেকেই গিয়েছে মনে হয়। মেয়েটা হতভম্ব হয়ে দেখল ওর কথা শেষ হওয়ার তোয়াক্কা পর্যন্ত না করে মিহরান হেঁটে চলে গেল। মিহরান জোর পায়ে হেঁটে 2 মিনিটের মাথায় পৌঁছাল ছেলেদের বাড়িটার সামনে। দূর থেকে অন্ধকার দেখে ওটা পাশ করে চলে যেতে নিতেই কানে স্পষ্ট ভেসে আসলো দরজা পেটানোর আওয়াজ, সাথে জোরে চিৎকার। তোরাক করে তাকালো মিহরান। শৈলীর কণ্ঠ চিনতে কোনোভাবেই ভুল হল না। নিমিষেই হাওয়ার বেগে দৌড়ে কাছে আসলো ও। কে আছো? প্লিজ দরজা খোলো। হেল্প মি, সামওয়ান হেল্প মি। শৈলীর আর্তনাদের এক একটা বর্ণ মিহরানের পালপিটিশন বাড়িয়ে দিল বহুগুণ। এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই দরজার সামনে যেয়ে দাঁড়ায় ও। তুমুলভাবে কাঁপছে দরজাটা। আগের বাড়ি তাই সেকালের লক লাগানো, যেটাতে তালা ঝোলানো যায়। এখানে অবশ্য তালা দেওয়া নেই, শুধু শক্ত করে পিতলের লকটা রিংয়ে গেঁথে দেওয়া। মিহরান দ্রুতগতিতে লকটা টেনে খুলে ফেলল। শৈলীও ভেতর থেকে কারো পায়ের আওয়াজ পেয়ে প্রথমে খুশিতে উত্তেজিত হয়েছিল, কিন্তু পরে রিকের চিন্তা মাথায় আসতেই ভয়ে সিটিয়ে পড়েছিল একদম। দরজা খুলল অবশেষে। আধারের তিমিরে ডোবা মানবীর চোখ হঠাৎ বাইরে থেকে আসা আলোর রশ্মিতে ধাঁধিয়ে ওঠে। পিট পিট করে চোখ খোলার চেষ্টা করে। একজন মানবকে দোরগোড়ায় খুঁজে পায়। মনে মনে দোয়া পড়ে এটা যেন রিক না হয়। বাইরে থেকে মানুষটা ভেতরে প্রবেশ করে। এবার তার সুদর্শন মুখশ্রী স্পষ্ট হয় শৈলীর নিকট। মিহরান স্যার। আর কিছু চিন্তায় আসে না মেয়েটার। খুশিতে, শান্তিতে, না কোনো অনুভূতিতে ও এক দৌড়ে প্রবল বেগে সে ঢলে পড়ে মিহরানের বুকে। মিহরান আচমকা এই ঘটনায় শৈলীকে সহ এক পা পিছিয়ে পড়ে। কিন্তু যখন শৈলী দুহাত ওর বুকের শার্ট খামচে ধরে, হাউ মাউ করে কেঁদে ওঠে, তখন শতবিধ ফেরে ওর। দুহাত দিয়ে আগলে নেয় মেয়েটাকে পরক্ষণেই। শৈলী, শুনুন, আমার কথা শুনুন। কিচ্ছু হয়নি। আমি আছি তো। স্যার, আমাকে এখানে। স্যার, আপনি এসেছেন? শৈলীর ফুপিয়ে ফুপিয়ে বলা এক একটা কথা বিঁধছিল মিহরানের হৃদয়ে। মেয়েটার এই অবস্থা কল্পনাও করতে পারছিল না ও। রুমের ভেতরে চোখ পড়ল মিহরানের। এই অন্ধকার, বদ্ধ জায়গায় না জানি কিভাবে এতক্ষণ কাটিয়েছে শৈলী। আগে এখান থেকে বের হতে হবে। শৈলী, চলুন আগে বেরো। শৈলী, শৈলী। নিজের পুরো ভর মিহরানের ওপর ছেড়ে দিয়ে শৈলী জ্ঞান হারাল। শৈলী জ্ঞান হারাতেই মিহরান বিলম্ব না করেই ওকে পাজাকোলে তুলে নেয়। আতঙ্কে মেয়েটা জ্ঞান হারিয়েছে এটা বুঝতে বাকি রয় না ওর। শৈলীকে নিয়ে বের হয় ঘর থেকে। ওপাশে জোরে মিউজিক শোনা যাচ্ছে। বোঝাই যাচ্ছে পার্টি ওখানেই চলছে। তাই এদিকে কেউ নেই। রুমের সামনের ছাউনি থেকে বের হয়ে এক সিঁড়ি নামতে গিয়েও আবার পা ভেতরে ঢুকাল মিহরান।
টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এরকম বৃষ্টিতে বের হলে ঠান্ডা লেগে যেতে পারে। ও পেছনে ঘুরে, না, এখানে মোটেও থাকা যাবে না। পুরো তল্লাটে একটা মানুষ নেই। এখানে ওদের দুজনকে, যারা সম্পর্কে একজন শিক্ষক ও ছাত্রী, একা দেখলে তুলকালাম ঘটতে সময় লাগবে না এক মুহূর্ত। পুরো ক্যাম্পাস জুড়ে দাবানলের ন্যায় বদনাম ছড়াবে। সেটা মিহরান কারোর জন্যই চায় না, আর যেখানে বিষয়টা শৈলীকে ঘিরে, তাহলে তো কোনোভাবেই না। তাহলে যাবে কোথায়? মূল ভবনেও যাওয়া যাবে না। লনে মেয়েরা আছে, ভেতরে সব ফ্যাকাল্টিদের আড্ডা চলছে। এদের মাঝে শৈলীর অবচেতন দেহ এভাবে নিলেও 101টা প্রশ্নের সম্মুখীন হতে হবে। যেখানে মিহরান নিজেই কিছু বুঝে উঠতে পারছে না, সেখানে অন্যদের জবাব দিবে কি? আচমকা মিহরান এক আজব সিদ্ধান্ত নিল। ও পুরো শাহজাহান সাহেবের খামার বাড়ির উল্টো দিকে যাওয়ার জন্য পা বাড়াল। উদ্দেশ্য এই এরিয়া থেকে বের হয়ে যাওয়ার। বৃষ্টির জোর একটু একটু করে বাড়ছে। কিছুক্ষণের মাঝেই হয়তো ঝুম ধরে নামবে। তখন বাইরে সবাই থাকবে না, অনেকেই রেস্ট হাউসের দিকে ফিরবে। এটা বুঝেই মিহরান তাড়াতাড়ি পা বাড়াল। শৈলীকে বুকে টেনে নিল আরও নিকটে। মেয়েটার আগে জ্ঞান ফেরানোটা দরকার, তারপর ভেবে চিন্তে নেক্সট স্টেপ নেওয়া যাবে। সকালে ছেলেদের থাকার জায়গা ঠিক আছে কিনা সেটা দেখতে এসে খেয়াল করেছিল এদিক দিয়েও একটা গেইট আছে বের হওয়ার। মিহরান সেদিকেই দ্রুত আগাল। রব মনে হয় মিহরান শৈলীর সাথেই ছিল আজ। তাই তো গেটের কাছে এসে কোনো গার্ডকে দেখা গেল না। হয়তো বৃষ্টির জন্য ভেতরে আছে। এই সুযোগে গেট ঠেলে শৈলীকে কোলে করেই বেরিয়ে গেল মিহরান। রিক বন্ধুদের সবার সাথে পার্টিতে এসে কিছুক্ষণ ওদের সাথে থাকল। বাসাটা যেহেতু ওর, এবং এই পার্টিরও হোস্ট ও নিজেই, তাই সিনিয়র জুনিয়র সবাই ওকেই চাচ্ছে। এরকমভাবে একা হুট করে গায়েব হলে ওকে খোঁজা শুরু হবে অচিরেই। তাই একটু এদিকে সেটেল করে যেতে চাচ্ছে ও। আফটার অল, এত সাধনার একটা মুহূর্ত ওর জন্য অপেক্ষা করছে, এটায় কোনো ব্যাঘাত ঘটুক, তা সে চায় না। কোনো ক্রমেই না। বাবার টিমের মেম্বারদের সব বুঝিয়ে দিয়ে রিক পার্টি থেকে বের হল। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। দেখে খুশিই হল রিক। এমন এক শীতল পরিবেশে শৈলীর সাথে সময়টা কাটাতে ভালো লাগবে ওর। এসব চিন্তা করতে করতেই রিক ছেলেদের রেস্ট হাউসের সামনে এসে দাঁড়ায়। তবে আসতেই চোখের সামনে যা দেখে তা ওর মুখের ভাবমূর্তি নিমিষেই বদলে দেয়। এক দৌড়ে শৈলীকে বন্দি রাখা রুমটার সামনে এসে দাঁড়ায় ও। দরজা হা করে খোলা দেখেই পায়ের রক্ত মাথায় ওঠে। ভেতরে প্রবেশ করে রিক। শৈলীর অনুপস্থিতি বুঝেও অহেতুক রুমের সব দিক খোঁজে এমনভাবে যেন বিছানায় পড়ে যাওয়া পিন খুঁজছে। যতক্ষণে নিজের এতদিনের স্তরে স্তরে গড়ে তোলা সূক্ষ্ম প্ল্যানের এরকম ভয়াবহ পরিণতি বোঝে রিক, ততক্ষণে গগন বিদারী আক্রোশের চিৎকার বেরিয়ে আসে ওর কণ্ঠ থেকে। শালা বাদ, কোনো মাদ আমার প্ল্যান নষ্ট করল? কোনো মারের পোলার সাহস হইল আমার, রাকিব শাহজাহানের প্ল্যানে হাত দেওয়ার? শৈলিখা কি তোকে আমি দেখে নিব? আজ বাঁচছিস বলে কি দিন শেষ? আই উইল সি দ্য এন্ড অফ দিস। পাশে থাকা কাঠের চেয়ারে সজোরে লাথি মেরে গটগট করে রুম থেকে বের হয় এক ব্যর্থ, অহংকারী মানব। মিহরান শৈলীকে নিয়ে গাছতলার নিচ দিয়ে হেঁটে যাচ্ছে। বৃষ্টির চাপ ক্রমাগত বাড়ায়, এই পন্থাতেই যেতে হচ্ছে ওকে। শাহজাহান বাড়ি থেকে অনেকটা দূরে চলে এসেছে, আসলে দূরেই সরতে চায় ও। শৈলীর এখনও জ্ঞান ফেরেনি, মানে মেয়েটা ভীষণভাবে শোকট হয়েছে। আর জ্ঞান ফিরলেও কি অবস্থায় থাকবে তা বোঝা মুশকিল।
কিভাবে রিয়্যাক্ট করবে কে জানে। নেগেটিভ ভাবে রিয়্যাক্ট করাই স্বাভাবিক এই পরিস্থিতিতে। তবে ওর কোনো প্রতিক্রিয়ায় আশপাশের মানুষ যদি ভুলটা বোঝে, সেই বদনাম ছড়ানোর ভয় বাড়ির ভেতর থাকলো সেই বদনামই আবার ছড়াবে। যদিও মিহরান ওপর থেকে যতটুকু দেখছে তাতে স্পষ্ট যে মেয়েটার বড় কোনো ক্ষতি হয়নি, তবে সমাজ বুঝবে কতটুকু? অনেক পথ হেঁটে ফেলেছে মিহরান। পেছনে ফেরে শাহজাহান বাড়ি আর দৃষ্টি সীমানায় নেই। এই মুহূর্তে মিহরান দাঁড়িয়ে পড়ল, হাঁপিয়ে উঠেছে সে। শৈলীর অবচেতন শরীরের পুরোটুকুর ভর ওর ওপর, তার সাথে বৃষ্টি ও বাতাস, সাথে গাছপালার উত্তাল চলন, সব কিছুর সাথে লড়ে সামনে আগাতে হয়েছে ওকে। তবে এখন আর পা চলছে না। বৃষ্টির বেগ এখন অনেক বেশি। সামনে কিছু দেখাও যাচ্ছে না ঠিকভাবে। পাশে বিস্তৃত ক্ষেতের দিকে তাকায় মিহরান। বেশি বড় না ক্ষেতটা, আর তার অপর পাশে অনেকগুলো ঘরের আবছা অবয়ব চোখে পড়ছে। চোখে মিহরানের এক পলকের জন্য স্বস্তি ফুটল। না, ঘরগুলো দেখে না। ওখানে গেলে আরেক বিপদ হতে পারে জানে সে। মিহরান খুশি হয়েছে ক্ষেতের ভেতর একটা ছনের কাঁচা ঘর দেখে। অনেক ক্ষেতেই এরকম ঘর দেখা যায়। চাষিরা বিশ্রামের জন্য ও বিভিন্ন মেশিন ও যন্ত্রপাতি রাখার জন্য বানিয়ে থাকে। হঠাৎ কোলে নড়চড়ের টের পেয়ে মিহরান নিচে তাকায়। শৈলীর জ্ঞান ফিরেছে, তবে চোখ এখনো খোলেনি ও। চোখ জোড়া কুঁচকে রেখেছে। বৃষ্টির বড় বড় ফোঁটা ওর মুখে পড়াতে কষ্ট হচ্ছে ভেবেই মিহরান গাছের আড়ালে যায়। ততক্ষণে পিটপিট করে পলক ঝপকায় শৈলী। প্রথমে ভাষা ভাষা, তারপরে স্পষ্ট হয় এক পুরুষ অবয়ব। শৈলীর মানুষটাকে চিনতে 1 মিনিট সময় লাগে। স্যার। মিহরান স্নিগ্ধ ও স্বস্তির এক হাসি ছড়ায় মুখে। শৈলী, আপনি ঠিক আছেন? কেমন লাগছে এখন? শৈলীর নিজেকে একটা ঘোরের মাঝে মনে হয়। খুব কাছ থেকে বৃষ্টির আওয়াজ পাচ্ছে। মিহরানও বেশ কাছে। ও কোথায়? কি করছে? শুয়ে কেন ও? হঠাৎ বিদ্যুতের ন্যায় সবকিছু মনে পড়ে যায় শৈলীর। সেই রুম, বন্দি দশা, ওর চিৎকার এবং শেষে মিহরানের আগমন সব মনে পড়ে। এসব চিন্তা করতেই হুড়মুড়িয়ে ওঠে ও। মিহরান ইঙ্গিত বুঝে আস্তে করে ওকে কোল থেকে নামায়। তবে পরমুহূর্তেই হাতটা ধরে নেয় যাতে শৈলীর ব্যালেন্স রাখতে সুবিধা হয়। শৈলী দাঁড়িয়ে একটা বড় দম নেয়। এরপর ভয়ার্ত চোখে আশপাশে তাকায়। আমরাক কোথা? মিহরান শৈলীকে কথা শেষ করতে দেয় না। কোনো ভ্রান্ত ধারণা মেয়েটার মাথায় আসার আগেই সব ক্লিয়ার করে। আপনি অজ্ঞান হয়ে পড়েছিলেন শৈলী। এমন অবস্থায় আপনাকে নিয়ে সবার মাঝে যাওয়ার আমার অবস্থা ছিল না। তাই আমি আপনাকে নিয়ে বাইরে বের হয়েছি। ভেবেছি আগে আপনি একটু ঠিক হন, তারপর আমরা ফিরব। শৈলীর সব মনে পড়লেও মাথা ঠিকভাবে কাজ করছিল না। সবই ব্ল্যাঙ্ক লাগছিল। ওর চেহারার ভাব বোধহয় মিহরান বুঝল। মাথায় এত চাপ দিয়েন না এখনই। আগে চলুন বৃষ্টি থেকে মুক্তি নেওয়া যাক। নয়তো ঠান্ডায় কাবু হয়ে যাব। কোথায় যাব? মিহরান শৈলীকে হাত তুলে সামনের সেই ঘরটা দেখায়। তারপর ওর হাত শক্ত করে চেপে ধরে মেইন রোড ছেড়ে আস্তে আস্তে কাঁচা পথে নেমে আসে। কাদা মাটির মধ্যে দিয়ে ক্ষেতের রাস্তায় ঢুকল ওরা। খুব সাবধানে পার হয়ে সেই ঘরের কাছে এসে দাঁড়াল। এই ধরনের দরজায় সাধারণত কিল দিয়ে আটকানো থাকে। এটাও তাই ছিল। সেই কিলটা খুলে ভেতরে ঢুকল মিহরান। কিন্তু পেছনে চেয়ে দেখল শৈলী ঠায় দাঁড়িয়ে বৃষ্টির নিচে।
ওর চোখে আতঙ্ক মিহরান স্পষ্ট দেখতে পেল। কি হলো শৈলী? ভেতরে আসুন। কেঁপে ওঠে শৈলী। কাঁপতে কাঁপতেই মাথা নাড়ায়। সে ভেতরে যাবে না। মিহরান প্রথম কপাল কুঁচকে তাকায়, সাথে সাথেই বুঝে যায় শৈলীর আতঙ্কের কারণ। নিজের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ঘরের সুইচ খুঁজতে লেগে গেল। একটা জায়গায় পেয়েও গেল। সেটা জ্বালাতেই রুমের আধার মিটিয়ে আলোকিত হল চারপাশ। শৈলীর দৃষ্টি এবার নরম হল। সাথে মিহরানের প্রতি কৃতজ্ঞ বোধ করল ওর আধার ভীতিটা নিমিষেই বুঝে নেওয়ার জন্য। শৈলী চপল পায়ে ঢোকে ভেতরে। রুমটা স্বাভাবিকভাবেই খুব একটা বড় না। একপাশে যন্ত্রপাতি আর সাথে একটা চটের মোড়ানো নিচু খাট, এই যা। মিহরান শৈলীকে খাটে বসতে দিল। নিজেও আর কোথাও জায়গা না পেয়ে ওর পাশেই বসল। কিছুক্ষণ চুপ রইল দুজন। বাইরের বৃষ্টির বর্ষণ আস্তে আস্তে কমছে বোঝা গেল। ইচ্ছা করেই দরজাটা খোলা রেখেছে মিহরান। অন্ধকারের মতন যদি বদ্ধ দরজা নিয়ে শৈলী আতঙ্কিত হয় এই কারণে। চুপচুপে ভিজে এসে এখন গায়ের সাথে সব কাপড় লেপটে গেছে দুজনের। মিহরান সমান তালে এক হাত দিয়ে বুকের ওপরের শার্টের পোর্শনটা ধরে নাড়াচ্ছে পানি শুকানোর জন্য। অপর হাত চলে গিয়েছে ওর চুলে। সামনে পিছে ঝাড়ছে চুলের পানি বের করতে। তবে এক দুবার করতেই ওর চুলের পানি যেন লাফিয়ে পড়ল শৈলীর গালে। এমনিতেই ভেজা কাপড়ে কাবু হওয়া মেয়েটা গালে ঠান্ডা ছিটার স্পর্শ পেয়ে খাট নাড়িয়ে কেঁপে উঠল। সাথে সাথে পাশ ফিরে মিহরান। ওহ সরি শৈলী, আমি খেয়াল করি ন। অজান্তেই মিহরানের হাত উঠে যায় শৈলীর গালে, পানির ফোঁটা মুছতে। শৈলীও চকিতে তাকায়। কিছুক্ষণের জন্য আটকে যায় একে অপরের মাঝে দুজোড়া দৃষ্টি। মিহরানের আঙ্গুল নিজ গতিতেই শৈলীর গাল ছোঁয়ে। শৈলীও যেন সরতে ভুলে যায়। হঠাৎ ধরণী কাঁপিয়ে বিদ্যুৎ চমকায়। খোলা আকাশে ক্ষেতের মাঝে বজ্রের আঘাত শুনতে লাগে বিকট ভয়াবহ। শৈলী চিৎকার দিয়ে উঠে তখনই মিহরানকে আচমকা আবার ঝাপটে ধরে। তবে মিহরান এবার নিজে চমকায় না, তার সামনে বসা আদুরে আননের নারীকে আগলে রাখতে সে এখন প্রস্তুত। তাই দু হাত দিয়ে শৈলীর পিঠ জড়িয়ে ধরে। তারপর এক হাত ওর মাথায় ওঠায়। চুলের মাঝে আলতো আদুরে পরশ বুলায়। হুশ হুশ, কোনো ভয় নেই, আমি আছি তো। আপনার কিচ্ছু হবে না। তবে শৈলীর কাঁপুনি থামে না। বারবার সেই অন্ধকার রুমে বজ্রাঘাতের আওয়াজটা কানে বাজছে ওর। আরও ভয় সিটিয়ে যাচ্ছে মিহরানের ভেতর। ফোপাচ্ছে পুরোদমে। মিহরান বুঝল মেয়েটা এখন নিজের মাঝে নেই। কোনো কিছুই জিজ্ঞেস করা এখন উচিত হবে না। তার চেয়ে বরং এখন ওকে স্বাভাবিক করাটাই জরুরি। মিহরান শৈলীকে নিজের বুক থেকে সরায় না। ওকে ওর নিজের মতন নরমাল হওয়ার সুযোগ দেয়। একসময় শৈলীর নিঃশ্বাসের স্বাভাবিক গতি শুনতে পায় মিহরান। বোঝে ও মনে হয় একটু ঠিক হয়েছে। নিজের হাতঘড়ির দিকে তখন তাকায়, দেখে 8:05। এখন ফিরতে হবে ওদের। শৈলী। ঠোঁট টিপে শৈলী আস্তে মুখ ওঠায়। ওর ভেজা ল্যাপটানো কেশের মাঝে চাঁদের ন্যায় উকি দেওয়া নয়নজোড়ার দিকে তাকিয়ে মিহরানের বুক ধক করে ওঠে। এত নেশালোও কি কারো চোখের মনি হয়? এতটাই আকর্ষণীয়? মিহরান ঢোক গিলে রীতিমতো নিজের সাথে যুদ্ধে নামে। নিজের ভারসাম্য রক্ষা করতে প্রাণপণ চেষ্টা চালায়। শৈলী, আমাদের এখন যাওয়া। হায় হায় হায়, কই যাই আমি? ও রহিমের বাপ, আইয়ো আইয়া দেহ।
দেহ আবার আমগো ছনের ঘরে নষ্টামো করতে আইছে ফাজিলগুলো। আইয়ো আইয়ো। চকিতে ধরফরিয়ে ওঠে মিহরান আর শৈলী। নিজেদের অবস্থান বুঝে আরও ঘাবড়ে যায় দুজন। সাথে সাথে উঠে এক অপরের থেকে দূরত্ব নিয়ে দাঁড়ায়। দরজার সামনে দাঁড়ানো 40 মহিলার চিৎকারে ততক্ষণে আশপাশ দিয়ে দৌড়ানোর আওয়াজ স্পষ্ট শোনা যাচ্ছে। পরমুহূর্তেই ঘরের দোরগোড়ায় মানুষে ভরে একাকার হয়ে গেল। প্রথম মহিলাটা তার স্বরে চিৎকার করেই যাচ্ছে, তোগো বাড়ি তো বাপ মানাই, হ্যারা তোগো কিছু সিহায় নেয়নি? এইসব নষ্টামি সিহস কোনো হান দিয়া হ? আর এইসব নষ্টামি করার জন্য এইহানেই আউন লাগে ক্যা? আমগো জায়গায় নষ্ট করবার ইচ্ছা জাগে কেন? ক ক্যা? শৈলী হতভম্বের ন্যায় তাকায় মহিলার দিকে। এক রাতে দুইবার ওর সাথে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। কিভাবে কি করে সবকিছু ওর মাথায় নেবে ও কিছুই বুঝছে না। কিংকর্তব্যবিমূঢ় মিহরানও এত কিছু চিন্তা করে, সব সমস্যাকে পিছে রেখে ও শৈলীকে নিয়ে এই পর্যন্ত আসল। কিন্তু সবচাইতে বড় সমস্যাটাই বাঁধল এখানে। এখন কি করবে ও? কঠিনতম সময়ও নিজের মাথা ঠান্ডা রাখার এক বিশেষ ক্ষমতা আছে ওর। আজকে সন্ধ্যা থেকেও সেটার প্রমাণ সে দিয়েই আসছে। কিন্তু এই রকম পরিস্থিতিকে কিভাবে সামলাবে? বৃষ্টি অনেকটা শেষ। মাঝে মধ্যে টুপটাপ পানি পড়ছে শুধু। এরকম সময় গ্রামের অর্ধেকেরও বেশি জনতা এসে জড়ো হয়েছে এইখানে। রাতের বেলা দুজন প্রাপ্তবয়স্ক নারী পুরুষকে এই জায়গায় একসাথে দেখে সবচাইতে নিকৃষ্ট চিন্তা যা করা যায় তাই করছে তারা। আর প্রথম মহিলা তার নিজের চোখে দেখা দৃশ্য আরও মাখিয়ে চাখিয়ে বর্ণনা তো দিচ্ছেই। দেখস রহিমের বাপ, আমার কথা তো কানে নেও না। কইছিলাম এই শনের ঘরে তালা লাগাইতে? কইছিলাম? গত মাইসে এক কাণ্ড ঘইটা গেল, পুরা গেরামে কথা হইল। তোমারে কতজনে দুষাইল এই ঘরের লাইগা। হেইডা সুপ হইতে না হইতে আরেক জোড়া পাখি ফাল মারছে। আমি হঠাৎ আলো ঝালানি দেইহাই বুঝবার পারসি আবার আইসে হেগুলা। বলি এই ঘর সারা আর কোনোডা চোহে ফরে না হ্যাগো? সি সি সি, কি দেখলাম আমি, ও আল্লাহ! দুইডা একে অপরারে জড়াইয়া ধইরা কি সব করতাছিল। সি সি সি, আমার কইতেও শরম লাগে। মহিলার কথায় আর বাকিদের প্রতিক্রিয়া শুনে মিহরানের কান থেকে যেন লাভা ঝরতে লাগত। চোখ তুলে থরথর করে কাঁপতে থাকা শৈলীর দিকে চেয়ে নিজেকে শক্ত করল ও। থামুন আপনি খালা। কি সব বলে যাচ্ছেন তখন থেকে? আমরা এমন কিছুই করি নাই। ওই সুচ একদম সুপ থাকবি হায়ার পোলা। রহিমের বাপ নামে যেই মানুষটাকে ডাকা হচ্ছিল সে মিহরানের দিকে আঙ্গুল তুলে চিৎকার দিয়ে উঠল, আগে আমগোর প্রশ্নের উত্তর দে। তোরা ক্যাডা? তোদের মাঝে সম্পর্ক কি? এইহানে কি করস ক? একদম মিথ্যা কবি না কয়া দিলাম। পরিস্থিতি কোনো দিকে যাচ্ছে মিহরান জানে। আবারও শৈলীর দিকে ফিরল ও। শৈলীও ও আকুতি ভরা দৃষ্টিতে ওর দিকে তাকানো। আমরা স্বামী স্ত্রী এইখানে ঘুরতে এসেছিলাম, বৃষ্টির কবলে পড়ে আটকা পড়ি, তাই আপনাদের এইখানে আশ্রয় নিয়েছিলাম। মিহরানের কথা শেষও হতে পারল না, তার আগেই চেঁচিয়ে উঠলেন সেই রহিমের মা। হ, অহন ধরা খাইসোস, তাই অতর স্ত্রী হইয়া গেল তাই না? তুই কইলি আর আমরা মাইনা লমু? অতই সোজা? হে, ওই বেডি তোর মুহে কি কুলু পাটাইছে? তুই কিছু কস না ক্যা? আসলেই অতর স্বামী? বল। মিহরানের এবার মন ঘাবড়াল।
শৈলী চেহারা স্পষ্ট বলছে ওর মুখের থেকে বের হওয়া কথাটাই তখনও ঠিকভাবে মেয়েটা হজম করতে পারে নাই। নিজেদের স্বামী স্ত্রী পরিচয় দিয়েছে, সেটাই মস্তিষ্কে গাঁথতে সময় নিচ্ছে। এখন এই মহিলার আক্রমণ সামলাবে কিভাবে ও? কি হইল? অহন কথা বাইরায় না ক্যা? এত নষ্টামি করবার পারো, তহন খই ফোটে মুহে অহন বন্ধ ক্যা? মিহরান চরম রেগে যায়। আপনি কেমনে কথা বলছেন ওর? উনি ঠিক বলেছেন আমরা স্বামী স্ত্রী। মিহরান নিজেই নিজের কথা গিলে ফেলে। পাশে শৈলীর দিকে অবিশ্বাস্য চাহনি নিক্ষেপ করে। মেয়েটা এত বাজে মানসিক যন্ত্রণাতেও ওর তালে সাথ দিচ্ছে, সেটাই মিহরানের কাছে অদ্ভুত সুন্দর লাগে। কিন্তু শৈলীর এই স্বীকারোক্তি মিহরানকে মুগ্ধ করলেও রহিমের মায়ের মন এক ফোঁটাও নরম করতে পারল না। কইলেই হইল? অয় কইল আর আমি বিশ্বাস করমু? জীবনেও না। এই দুডা স্বামী স্ত্রী আমি বিশ্বাস করি না। হায় খোদা, এই সব কাণ্ডকারখানা হইতে থাকলে আমগো গেরামের নাম ইজ্জত সব শেষ হইয়া যাইব গো। মহিলা এই কথা বলেই কান্নায় ভেঙে পড়লেন। ওনার এই শেষের কথায় সেখানে উপস্থিত সব নারীরাই হৈ হৈ করে ওনাকে সম্মতি জানায়, এতে পরিস্থিতি হয়ে যায় আরও ঘন। মিহরানের মাথা ধরে যায়। ঘড়িতে সময় ৯টা ছুঁই ছুঁই। ওইদিকে শাহজাহান বাড়ি নিয়েও টেনশন হচ্ছে। এখানে আবার এই প্যাচাল, সব মিলিয়ে ওর কাছে এখন সব ঘোলাটে মনে হচ্ছে। তখনই সেই জটলার মাঝ দিয়ে এক বয়স্ক লোকের আবির্ভাব হয়। ওনার পোশাক আশাক দেখেই বোঝা যায় উনি হুজুর গোছের কেউ। ধবধবে সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরে সামনে এসে মিহরান শৈলী আর গ্রামের জনতারদের মাঝে দাঁড়ান। হন হন, এইভাবে সিল্লি সিল্লি কইরা কোনো লাভ হবার নাই। আমি একটা ভালো প্রস্তাব দেই, হন সবাই। হুজুর মিহরানের দিকে ঘুরে আবার সামনে চাইলেন। যেহেতু ওরা কইতাসে ওরা স্বামী স্ত্রী, অগো বিয়া হইছে, তাইলে আরেকবার বিয়া করত তো সমস্যা হইব না, তাই না? আমরা ওদের এক্ষুনি এইহানে বিয়া ফরাইয়া দেই, তাইলেও তো সব পানির মতন পরিষ্কার হইয়া যাইব। কি কও রহিমের মা? ঠিক আসে তো? হুজুরের একটা একটা শব্দ কানে গিয়েছে শৈলীর। চোখ কোটর থেকে বের হয়ে শুধু নিচে পড়া বাকি ওর। কি বলে এই লোক? ওর আর মিহরানের বিয়ে দেবে ওরা? তাও আবার এখন? এসবের মানে কি? শৈলী যা মনে মনে চিন্তা করছিল সেটাই রাগের চোটে চিৎকার রূপে বেরিয়ে আসে মিহরানের মুখ থেকে। কি বলছেন এইসব চাচা? আমাদের বিয়ে দিবেন মানে? এটা কোনো ধরনের কথা? আমরা তো বললামই আমরা স্বামী স্ত্রী। আর কি চাই আপনাদের? কি সমস্যা কি আপনাদের? মিহরানের রাগ উঠতে না উঠতেই আবার চড়াও হল সেই মহিলা। দেখশুন নি চাচা, দেখশুন। আমি কইসি না এই দুইটা জামাই বউ না। জামাই বউ হইলে এইভাবে চিৎকুর ফারত না। এই মাইয়া নিশ্চিত নষ্টা মাইয়া, এই পোলায় অরে খাতে লইয়া আইছিল নষ্টামি করবার। অহন যহন লাজে জুইল্লা দিবার চাইতেছি, তয় ফাল পারে। শৈলীর মহিলার ইঙ্গিত বুঝতে একটুও সময় লাগল না। সাথে সাথে দুই কানে হাত দিয়ে জোরে কেঁদে ফেলল ও। মিহরান কারো তোয়াক্কা না করে শৈলীকে তক্ষুনি নিজের বুকে নিয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে বারবার সান্ত্বনা দেয় চুপ হতে। এই দৃশ্য দেখে ওখানের জনতা তো গেল আরো ক্ষেপে। সবাই বলাবলি করতে লাগল, এতজনের সামনে এভাবে জোড়ায়ে ধরতে পারলে একা রুমে তো না জানি কি করছে দুজন। রহিমের মায়ের কথাই আরো পাকাপোক্ত হয়ে উঠল সবার কাছে। সেই মুহূর্তেই গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল, হয় দুইজনের এইখানে এখনই বিয়ে হবে, নয়তো ওরা পুলিশ ডাকবে। মিহরান পুরো থমকে যায়।
ওরা দুজন বনাম এতগুলো গ্রামের মানুষ। এদের সাথে পেরে ওঠা অসম্ভব। এখনো যে গণধোলাই খায়নি এই তো অনেক। ভার্সিটির কাউকেও ডাকতে পারছে না, সেখানে হবে আরেক বিপদ বলে। পুলিশের ফ্যাকড়ায় পড়লে ওদের দুজনেরই ভবিষ্যৎ বিপদে পড়বে। সেদিকে তো যাওয়া যাবেই না। মিহরান শৈলীর কান্নারত অসহায় চোখে একবার গভীরভাবে নিবন্ধ করে। সিদ্ধান্তে পৌঁছায়। চাচা, আপনি বিয়ে পড়ান আমাদের। নিঝুম রজনী। মেঘবৃত্তরা আজ আকাশকে ছিনিয়ে নিয়েছে নিজেদের দখলে। নিশ্চিন্তে খেলায় মেতেছে তারা সেই খোলা আসমানের বুকে। চন্দ্রকে আজ আসতে দেওয়া মানা। না না, কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। রাত 9:45। মেঘাচ্ছন্ন তিমিরে ডোবানো নির্জন পথ দিয়ে হেঁটে যাচ্ছে এক কপোতী। নিঃশব্দ পরিবেশের সাথে তাল মিলাতেই যেন তারাও নিশ্চুপ। কি আর বলবে দুজন? ভাষা যে নিমজ্জিত হয়েছে গহীন কোনো কূপে। এখন সেটা তোলা অসম্ভবের ন্যায়। শৈলী ধীর পায়ে হাঁটছে। পথের দিকে মনোযোগ তার নেই। সে তো এই মুহূর্তে তার জীবনের সমীকরণ মেলাতে ব্যস্ত। 21 বছরের 7296টা দিন ছিল একরকম, আর আজকের এক সন্ধ্যা ছিল সম্পূর্ণ আরেক রকম। এভাবে জীবনটা ট্র্যাক থেকে ছিটকে যাবে শৈলীর কল্পনার স্বপ্নতেও আসেনি। কিন্তু সেটা বাস্তবে ঘটেছে। আর সেই বাস্তব তার সামনে হাঁটছে। মিহরান নামক বাস্তব। শৈলীর মতন ধীর পায়ে না হাঁটলেও মিহরানও যাত্রার দিকে কোনো নজর দিচ্ছে না। তার মন মস্তিষ্ক পড়ে আছে সেই ছনের ঘরটাতে যেখানে কিছুক্ষণ আগেই ঘটে গেল তার জীবনের সবচাইতে চমকপ্রদ ঘটনা। এক মুহূর্তেই এলোমেলো হয়ে গেল অনেক কিছু। যেমন সে আজ রাত 9টা পর্যন্ত নিজেকে ব্যাচেলার বলেই গণ্য করত, কিন্তু সেই খেতাব এখন পাল্টে গিয়েছে। সত্তায় লেগেছে নতুন লেবেল, বিবাহিত। হঠাৎ মিহরান থামে, হালকা হাতে পেছনে ঘোরে। নিজের সদ্য বরণ করা স্ত্রীর দিকে কোমল দৃষ্টি টেকায়। ছোট খাটো আদুরে আননের অধিকারিণী এই মুহূর্তে সম্পূর্ণ বিধ্বস্ত। ভাবলেশহীন নয়নে হেঁটে আসছে। একসময় শটান দাঁড়ানো মিহরানের বুকে এসে মাথা ঠেকে ওর হকচকিয়ে কেঁপে সরে যায় তখন। বোঝে এতক্ষণ অন্যমনস্ক হয়ে হাঁটছিল ও। মিহরান দুহাত নিজের পকেটে ঢুকিয়ে মুখ নিচু করে। শৈলীর চোখে চোখ রাখে। শৈলীর পলক নড়ে ওঠে, তবে ও ওপরে তাকায় না, বরং মাথা আরো নিচু করে দেয়। মিহরান অবুঝ না, মেয়েটার মনের সবকিছুই আয়নার মতন দেখতে পারছে ও। তাই ধীরস্থিরতা অবলম্বন করে কথা আগায়। শৈলী, এখন আমরা খামার বাড়িতে ব্যাক করছি। অনেকক্ষণ সেখানে আমরা দুজনই অনুপস্থিত ছিলাম, তাই একটু ঝামেলা হলেও হতে পারে। আপনি কি বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? শৈলী এক দীর্ঘশ্বাস ফেলে, আর কি ঝামেলা হওয়ার বাকি থাকতে পারে? জীবনের সবচাইতে বড় কাণ্ড তো ঘটেই গেল। তবুও শৈলী নিঃশব্দে মাথা উপর নিচ নাড়ে, ও বুঝতে পারছে। মিহরান দম ছাড়ে। শৈলী এই অবস্থাতেও এখনো ওর সাথে কোঅপারেট করছে দেখে ও আসলেই মেয়েটার প্রতি মুগ্ধ। এতটা ম্যাচুরড ও দায়িত্বশীল মেয়ে যে শৈলী, এটা ও আগে বোঝেনি। মিহরান নিঃশব্দে ছোট্ট একটা হাসি দিয়ে বলে, আমাদের একসাথে যাওয়াটা ঠিক হবে না। আপনি আগে যাবেন, আমি আধা ঘন্টা পরে ঢুকব। আমি ফ্যাকাল্টিদের সবাইকে সামলে নিব, কিন্তু আপনার বান্ধবীদের আমি ম্যানেজ করে নিব স্যার। একটু থমকায় মিহরান। শৈলীর মুখে স্যার শব্দটা হঠাৎ ওকে হোঁচট খাওয়াল।
এতদিন এই সম্বোধনটা খারাপ না লাগলেও এই মুহূর্তে গায়ে লাগল মিহরানের। এতে ও নিজেই অবাক। বিয়ে হয়েছে আধা ঘন্টাও হয়নি, এখনই অন্য চোখে সব দেখতে শুরু করে দিয়েছে নাকি সে? মনে এত কিছু চিন্তা করলেও মুখে কিছু বলল না ও। শৈলীকে পাশে নিয়ে আবার হাঁটতে লাগল। কিছুক্ষণের মধ্যেই খামারবাড়ির সীমানা চোখে পড়ল ওদের। শৈলী সেটা দেখেই ভেতর থেকে আবারও কাবু হতে লাগল ভয়। মিহরানকে বলে তো দিল ও ম্যানেজ করবে, কিন্তু আসলে বান্ধবীদের কি উত্তর দেবে ও? 3 ঘন্টার মতো গায়েব ছিল। কি বলবে, কই ছিল? আর ওর ফোন? সেটা তো লাবণ্যর কাছে। লাবণ্যর নামটা মাথায় আসতেই শৈলীর রাগ তোরতোর করে বেড়ে যায়। রাগের অভিব্যক্তি প্রকাশ পায় ওর কাঁপুনির তালে। মিহরান সেটা দেখেই দাঁড়িয়ে যায়। উত্তেজিত হাতে শৈলীর বাহু ধরে ওকে নিজের দিকে ঘোরায়। শৈলী, কি হয়েছে? আপনি ঠিক আছেন? শৈলীর চেতন ফেরে। জজি স্যার। এরকম কাঁপছেন কেন? শৈলীর কপালে হাতের পেছনটা দিয়ে ছোঁয়ে মিহরান। না, জ্বর তো আসেনি। তাহলে? শৈলী দুটো ঠোঁট টিপে এবার তাকায় মিহরানের দিকে, ছলছল নয়নে শুধায়, স্যার সন্ধ্যায় আমার সাথে? মিহরান ঝট করেই বুঝে ফেলে শৈলী কি বলতে যাচ্ছে। মাঝপথে থামায় ওকে। হুশ, এই নিয়ে এখন কোনো কথা বলবেন না। আমি সব শুনব আপনার থেকে, সব। কিন্তু এখন না, কাল ঢাকায় ফিরে তারপর। কিন্তু মিহরান শৈলীর দু বাহু ধরে ওকে একটু কাছে টানে। দৃষ্টিতে টেনে আনে নমনীয়তা। মন্থর গতিতে কথা বলে, শৈলী, আজ আমাদের দুজনের সাথেই অনেক কিছু হয়েছে। এগুলো বুঝতে, প্রসেস করতে আমাদের সময় লাগবে। সেই সময়টা একে অপরকে দিতে হবে আমাদের। আমরা দিব সেটা। তবে আজ এগুলার সময় না। আজকে আপনার রেস্ট দরকার। মাথা ঠান্ডা করুন, খাওয়া দাওয়া করে একটা ঘুম দিন। কালকে সব দেখা যাবে। নিঃশব্দে শৈলীর চোখ থেকে জল গড়ায়। নিজেকে ধরে রাখতে ভীষণ বেগ পেতে হচ্ছে ওর। মিহরান শৈলীর বাহু ছেড়ে এক হাত ছোঁয়ায় ওর কোমল মুখশ্রীতে। আঙ্গুল দিয়ে আলতো স্পর্শে পানি মুছে দেয় গাল থেকে। আর কোনো কান্না করবেন না। এখন থেকে যা হবে দুজন মিলেই সেটা বুঝে নিব। আপনি একা নন। শৈলীর কান্না একসময় থামে। নিজেই চোখ মুছে ঘুরে হাঁটা ধরে ও। মিহরানও ওকে ছেড়ে দিয়ে পাশে হাঁটে। খামারবাড়ির দরজায় দারোয়ান আছে দেখে মিহরান শৈলীকে পাশের গাছে নিচে যেতে বলে। তারপর দারোয়ানকে ডেকে গেট খোলায়। ফ্যাকাল্টি বলে দারোয়ান তাকে দেখেই গেট খুলে পাশে দাঁড়িয়ে সালাম দেয়। মিহরান ঢুকে ওনার সাথে কিছু খোশ গল্প করতে করতে তাকে এক পাশে নিয়ে যায়। এই সুযোগে শৈলী ঢুকে পড়ে ভেতরে। অন্ধকারে খুব তাড়াতাড়ি ড্রাইভওয়ে দিয়ে হেঁটে ভবনের কাছে চলে আসে সে। বাইরে থেকেই দেখা যাচ্ছে সবাই ভেতরে ছড়িয়ে ছিটিয়ে ডিনারে ব্যস্ত। এত মানুষ দেখে শৈলী একটু স্বস্তি বোধ করে। এই ভিড়ে ওকে কেউ নোটিস করবে না। শৈলী খোলা দরজা দিয়ে চুপি সারে ঢুকেই বামের সিঁড়ি দিয়ে ওপরে রুমের দিকে চলে যায়। রুমে এসে কাউকেই পায় না শৈলী। এটাই আশা করেছিল ও। দরজা বন্ধ করে ধপ করে বসে পড়ে ও মাটিতে। আজ কি হয়ে গেল ওর সাথে? জীবনের এত বড় একটা মোড় এভাবে ঘুরল। এখন ও আর মিহরান স্যার স্বামী স্ত্রী। শৈলীর সেই মুহূর্তটার কথা মনে পড়ে। মিহরান বিয়ে পোড়ানোর কথা বলতেই গ্রামের মানুষজনের মাঝে হঠাৎ ব্যস্ততা বেড়ে গেল। শুধু থমকে দাঁড়িয়েছিল শৈলী।
চমকানো দৃষ্টি নিক্ষেপ করেছিল মিহরানের দিকে। মিহরান তখনও শৈলীকে এক হাত দিয়ে জড়িয়ে গলা খাদে নামিয়ে মিহরান ওর কাছে আসল। এই মুহূর্তে ছাড়া আর কোনো উপায় নেই শৈলী, আর সেটা আপনিও বুঝতে পারছেন। আমাকে অনেক ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। প্লিজ আমার সাথে কোঅপারেট করুন। শৈলী ঘাবড়ায়। কিন্তু স্যার, বিয়ে কিভাবে? এটা সম্ভব না। আমার বাবা মা জানলে। মিহরান তখন শৈলীর এক হাত চেপে ধরেছিল। এই যে, আমি কথা দিচ্ছি আপনাকে, এই রাতের ঘটনা আপনি আর আমি ছাড়া আর কেউ জানবে না। যেদিন আপনার মনে হবে সবাইকে জানানো উচিত সেদিনই আমরা এগোব। আপনি নিশ্চিত থাকুন, আমি আছি তো আপনার পাশে। শেষ দুই বাক্য কি যেন জাদু মেশানো ছিল। শৈলী সব ভুলে একদম শান্ত হয়ে গেল। এর মাঝেই সেই হুজুর তার রেজিস্ট্রি বই নিয়ে চলে এসেছেন। গ্রামের দু একজন মহিলা ভেতরে ঢুকে শৈলীকে মিহরানের থেকে ছাড়িয়ে মাথায় ওর ওড়না দিয়ে ঘোমটা পরিয়ে দিল। শৈলীকে সরিয়ে ফেলল। মিহরান ওর হাত ছাড়েনি, নিজের মুঠিতে বন্ধ করে রেখেছিল। সেটাই ছিল শৈলীর একমাত্র ভরসা। বিয়ে পোড়ানোর সময়ও যখন শৈলী কাঁপছিল, মিহরানের মুষ্টিবদ্ধ সেই হাতের চাপই ওকে সাহস যোগায় মুখ খোলার, কবুল বলার, মিহরানের বৈধ সঙ্গিনীতে রূপান্তরিত হওয়ার। শৈলী দ্রুত কাপড় চেঞ্জ করে রুম ছাড়ে। যত দেরি করবে তত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হবে ওকে। সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে ওর চোখ খোঁজে ওর বান্ধবীদের, তার সাথে আরেকজনকেও। মিহরান স্যার, কিন্তু তাকে দেখতে পায় না। বোঝে এখনো আসেননি ভেতরে তিনি। শৈলী। হঠাৎ পরিচিত এক কণ্ঠের চিৎকারে শৈলী চকিতে তাকায়। ভিড়ের মধ্য দিয়ে আতঙ্কিত এক প্রীতিকে ধেয়ে আসতে দেখে হেসে দেয়। পেছনে কেয়াকেও দৌড়াতে দেখে প্রীতি এসেই জড়িয়ে ধরে শৈলীকে। তুই কোথায় ছিলি এতক্ষণ? পার্টিতে তোকে পাই নাই কেন? রুমে এসেও কত খুঁজলাম, কোথাও নেই। কই ছিলি বল না? শৈলী উত্তর দেয়ার আগেই কেয়া ওর প্রশ্নের পোশরা বসায়। লাবণ্যকে একা পার্টিতে আসতে দেখে আমরা অবাক হয়েছিলাম। ওকে জিজ্ঞেস করাতে ও নিজেও তোর ব্যাপারে কিছু বলতে পারল না। তুই ছিলি কোথায় তাহলে? লাবণ্য নামটা শুনতাই শৈলী আবার ধপ করে জ্বলে ওঠে। রাগের পাড়া উঠতে থাকে উপরে। কিন্তু শৈলী চেষ্টা করে নিজেকে দমানোর। বান্ধবীদের দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দেয়। আমার আসলে হঠাৎ মাথা ধরেছিল রে, তাই রুমে ফিরে এসেছিলাম। প্রীতি ভ্রু কুচকায়। কিন্তু রুমে এসেও তো তোকে দেখলাম না। আর মোবাইল বন্ধ কেন তোর? মোবাইলের চার্জ শেষ হয়ে গিয়েছিল। রুমে এসে বোর ফিল করছিলাম তাই ছাদে গিয়েছিলাম। এসে আবার গোসলে গিয়েছি। এর মাঝেই হয়তো তোরা এসেছিলি। এবার কেয়া আর প্রীতি শান্ত হয়। তাই হবে হয়তো। আচ্ছা চল, তোর টেনশনে আমাদের অনেক খিদা লেগে গেছে। খেয়ে নেই আগে। এই বলে মুচকি হেসে দুজন দুদিক দিয়ে শৈলীর বাহু ধরে নিয়ে যায় ওকে খাবারের টেবিলের কাছে। ডিনার টেবিলের এক কোণায় সবার থেকে এক প্রকার লুকিয়ে লাবণ্য বসা। ওর সহ রিকের বন্ধুদেরও আজ বেহাল অবস্থা। শৈলীকে একা রুমটাতে রেখে পার্টিতে ফেরার পর থেকে গত 1 ঘন্টা আগ পর্যন্ত যা হয়েছে সেটাই মাথায় ভনভন করছে ওর। পার্টিতে এসে লাবণ্যরা নিজভাবে মজায় লিপ্ত হল। এরই মাঝে পার্টি থেকে কিছু সময়ের জন্য রিক গায়েব ছিল। সেটা লাবণ্য খেয়াল করেছে, তবে বিশেষ পাত্তা দেয়নি। তবে একসময় যখন হন্তদন্ত হয়ে আসা জোহেব লাবণ্যকে ডাকতে আসলো, লাবণ্যর মনে তখন ভীতি জন্মায়।
জোহেব টেনে নিয়ে যায় লাবণ্যকে। কিছু বুঝে ওঠার আগেই মেয়েটা দেখে ও পার্টির জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছে। জোহেবের হাতে টান মেরে ও জিজ্ঞেস করে, কি হইছেটা কি? এভাবে আমাকে টেনে টেনে কই নিয়ে যাচ্ছিস? জোহেব হাঁপায়। ফিরে তাকাতেই লাবণ্য দেখতে পায় ওর রক্তবর্ণ চোখ। সর্বনাশ হইছে। শৈলী ঘর থেকে পালিয়েছে, অথবা কেউ ওকে উদ্ধার করেছে। রিক ভীষণ রকম ক্ষেপে আছে এই মুহূর্তে। আমাদের সবাইকে রুমে ডাকছে। লাবণ্যর গলা শুকাতে এক মুহূর্তও সময় নেয় না। রিকের রাগ কতটা ভয়ঙ্কর এটা ওর স্পষ্ট জানা। এই অবস্থায় ওর সম্মুখীনে যাওয়া বাঘের মুখে হাত ঢোকানোর ন্যায়। তারপরও লাবণ্য জানে যে ওকে যেতেই হবে, নয়তো এখন তো জোহেব এসেছে, পরে খোদ রিক আসলে আর চিন্তা করতে পারে না লাবণ্য। জোহেবের সাথে জলদি পা চালায়। রিকের রুমে ঢোকার আগেই জোরালো চিৎকারে বুক কাঁপে লাবণ্যের। ও ঢুকতেই রিক ঘুরে তাকায়, এরপর তেড়ে আসে ওর দিকে। এই লাবণ্য, তুই খুলে দিছিলি দরজা তাই না? তুই ওই খাকিকে রিলিজ করছস তাই না? খুব তো তখন দরজা খোলার জন্য রিকোয়েস্ট করছিলি। আমার অগোচরে এই কাজ করার সাহসকে দিল তোরে? লাবণ্য পুরাই হতভম্ব। আমি কেন খুলতে যাব রিক? আমার কোনো ঠেকা পরশে? আমি তো সবার সাথে পার্টিতেই ছিলাম। জিজ্ঞেস কর অন্যদের। তখন ওদেরই গ্রুপের রাতুল নামের এক ছেলে বলে ওঠে, হ্যাঁ রিক, আমি লাবণ্যকে পার্টিতেই দেখছি। ও এদিকে আসে নাই। লাবণ্য কান্নায় ভেঙে পড়ে। রিক চরম বিরক্তি নিয়ে অন্য পাশ ফেরে। মাথায় ঘুরছে নানা প্রশ্ন। লাবণ্য করে নাই, ওর বন্ধুগুলো তো ওর সাথেই ছিল, ওরা এই কাজ করার প্রশ্নই আসে না। তাহলে দরজাটা খুলে দিল কে? রিক দরজা চেক করেছে, কোনো ভাঙচুর হয়নি, তার মানে ভেতর থেকে শৈলী একা খোলেনি, বাইরে থেকেই কেউ একজন সাহায্য করেছে ওকে। কিন্তু কে? রিক এবার সবার দিকে ফেরে। সবাই কান খুইলে শোন। আজকের ঘটনা কোনোভাবেও যেন বাইরে না যায়। লাবণ্য ছাড়া শৈলী আমাদের আর কাউকেই দেখে নাই। তাই আমাদের অযথা ফ্যাসাদে পড়ার দরকার নাই। শৈলীকে দেখলে কেউ কোনো এক্সপ্রেশন দিবি না, যাতে ও কিছু বুঝা ফেলায়। এবার রিক শুধু লাবণ্যর দিকে দৃষ্টি স্থির করে। আর তুই? তোকে শৈলী নিশ্চিত কিছু তো জিজ্ঞেস করবেই। উত্তরে ওকে একটা কিছু বুঝায় দিবি এমনভাবে যেন ও কোনোক্রমেই বুঝতে না পারে যে ওকে ট্র্যাপ করা হয়েছিল। যদি ও এইটা বুঝে যায় আমার জন্য বিরাট ক্ষতি হবে। তাই তোকে যেভাবেই হোক ওকে কনভিন্স করতে হবে। বুঝছিস? লাবণ্য মনে মনে গালি দেয় রিককে। ব্যাটা আস্ত একটা কাপুরুষ। উদ্দেশ্য হাসিল হয়ে যাওয়ার পর শয়তানটা গা ধাক্কা দিতে চাচ্ছে, আর বলির বাকরা বানাতে চাচ্ছে লাবণ্যকে। ধুর, এই ফ্যাসাদে পড়াই ঠিক হয় নাই। কি হলো? কথা কানে যায় নাই? ঘাবড়ে কেঁপে উঠে লাবণ্য। মুখ কালো করেই উপর নিচ মাথা নাড়ল। সে শৈলীর কাছে কখনোই ধরা দিবে না। এরই প্রেক্ষিতে লাবণ্য এখনো লুকানো। মূলত শৈলীকেই এভয়েড করতে চাচ্ছে ও। এতক্ষণ মেয়েটাকে দেখতে না পেয়ে একটু স্বস্তিতে ছিল, কিন্তু এই মুহূর্ত ওকে চোখে পড়ল লাবণ্যর। সাথে সাথেই খাবার নিয়ে ও রুম থেকে সরে গেল। প্রীতি কেয়াকে পাওয়ার পরও শৈলীর দুই নয়নের চঞ্চলতা একটুও কমেনি। তারা তো শৈলীর অজান্তেই অন্য কারও অপেক্ষায় মত্ত। শৈলীর এই একটু পরপর এদিক ওদিক তাকানো কেয়ার চোখে পড়ে।
দুষ্টুমির ছলে কনুই দিয়ে আস্তে গুথা মারে ও শৈলীর কোমরে। কাকে খুঁজছিস রে শৈলী? তখন থেকেই দেখছি এদিক ওদিক তাকাচ্ছিস। স্পেশাল কেউ মনে ধরেছে নাকি এখানে? শৈলী হুট করে কেসে উঠল। চোখ কোটর থেকে বের হয়ে যাবার জোগাড়। কি বলি সাবল তাবল? এমন কিছু না। এমন কিছুই তো মনে হচ্ছে। না হলে আমার একটু দুষ্টামিতে তুই এরকম ভরকালি কেন? নিশ্চয়ই তোর কোনো পছন্দ আছে এখানে। প্রীতি একটা খাবার নিতে একটু দূরে সরেছিল। কেয়া আর শৈলীর সব কথা না শুনতে পারলেও শেষ কথাটা শুনেই উত্তেজিত হয়ে উঠল। কার পছন্দ আছে? শৈলীর? কই কই? কে? কেয়া প্রীতির কাঁধে হাত দেয়। সেটাই তো বের করতে হবে দোস্ত। এই শৈলী বল না, কাকে পছন্দ হইছে তোর? আমাদের ব্যাচের কেউ নাকি কোনো সিনিয়র ভাইয়া? পিয়াল চেনে? ওকে বলবো খোঁজ নিতে? শৈলী কেয়া আর প্রীতির কথায় অতিষ্ঠ হয়ে তাকায়। তোদের কি আর কোনো কাজ নেই? বলছি না এরকম কেউ নেই। ঠিক তখনই শৈলীর চোখ পড়ে সদর দরজার দিকে। ওর নয়নজোড়া হঠাৎই শান্ত হয়ে আসে কাঙ্ক্ষিত মানুষটাকে দৃষ্টির সীমানায় দেখতে পেয়ে। মাহিরা সন্ধ্যা থেকে শৈলীকে বেশ কয়েকবার ফোন করেছে, কিন্তু ওর বান্ধবীর জায়গায় রেকর্ডকৃত মেয়েলি আওয়াজ কথা বলছে ওর সাথে। দুঃখিত, আপনি যে নাম্বারে কল করেছে তা এই মুহূর্তে বন্ধ আছে। আপনি যদি। মাহিরা কান থেকে ফোন সরালো। বিরক্ত লাগছে ওর। তার সাথে চিন্তাও হচ্ছে। শৈলী ঠিক আছে তো? একবার মনে হলো মিহরানকে ফোন দিবে, পরে আবার বাদ দিল। যে রগজটা ওর ভাই, দেখা যাবে বড় একটা ঝাড়ি মেরে দিছে। এসব আকাশ কুসুম ভাবতেই খাট কেঁপে ফোন বাজল মাহিরার। শৈলী ভেবে ঘুরে তাকালেও নিজের প্রেমিক পুরুষের নামটা ফোনে জলজল করতে দেখে মুচকি হাসল ও। এই কলটাও আকাঙ্ক্ষিত ওর কাছে। ছো মেরে ফোনটা নিয়ে রিসিভ করল মাহিরা, যেন ওপাশের মানুষটাকে অপেক্ষায় রাখতেও নারাজ। হ্যালো। হ্যালো জান। মাহিরা চুপ হয়ে যায়। চোখ দুটো বন্ধ করে চিরচারিত অভ্যাসে সম্বোধনটি কর্ণকুহরে শুষে নেয়। তন্ময় জানে মাহিরার নিশ্চুপ থাকার কারণ। স্নিগ্ধ এক হাসি ছড়ায় ওর ঠোঁটে। কি ব্যাপার ম্যাডাম? ভাই আসার পর থেকে আমাকে দেখি ভুলেই গিয়েছেন। কল দেন না, দেখাও করেন না। এই মাসুম আশিকের প্রাণটা নিয়ে ছাড়বেন তাই না? মাহিরা খিলখিলিয়ে ওঠে, কিন্তু পরক্ষণেই আবার কপট রাগ দেখায়। ইস, ভাই মনে হয় আমার একার এসেছে। তোমার তো জিগরি দোস্ত তিনি, তুমিও তো সেদিন ছাদে ভাইয়াকে পেয়ে আমার সাথে তেমন কথাই বলনি। সেটার কি? হ্যাঁ। তন্ময় আদুরে গলায় উত্তর দেয়। সরি বাবা। তুমি তো জানোই মিহরান কি জিনিস। তার বোনের সাথে তার সামনে গল্পে মশগুল হলে খেয়েই ফেলত আমায়। হায় হায়, এই বুকের পাঠা নিয়ে আমার সাথে প্রেম করতে আসছ? এত ভয় পেলে ভাইয়ার কাছে আমার হাত চাবা কেমনে? ওপাশ দিয়ে তন্ময় ভ্রু কুচকায়। আমাকে কি চ্যালেঞ্জ করা হচ্ছে? তোমার কি মনে হয় আমি তোমার ভাইকে ভয় পাই? হা। তন্ময়কে এখনো চিনতে পারো নাই তুমি বেইবি। তোমাকে নিজের করার জন্য তোমার ভাই তো কি, তোমার বাবা মায়ের কাছেও তোমার হাত চেতে আমার ভয় লাগবে না। দেখতে চাও সেটা? এক কাজ করি, কাল তো মিহরান ফিরছেই। কালই বাসায় আসি তোমাদের। আন্টি আঙ্কেলের সাথে কথা বলে বিয়ের ডেট ফিক্স করি, কেমন? মাহিরা তন্ময়ের উত্তেজিত কণ্ঠে পুরাই তাজ্জব বনে গেল।
শান্ত শিষ্ট সদা হাস্যোজ্জ্বল তন্ময় যে এভাবেও কথা বলতে পারে ওর আগে জানা ছিল না। তবে এটা চিন্তা করেও ওর ঠোঁটে হাসি ফুটল যে ছেলেটা ওকে নিয়ে তৎপর। আগেও অনেকভাবেই বুঝেছে, যদিও তারপরেও সত্যিকারের ভালোবাসা বারবার অনুভব করতে কার না ভালো লাগে। মুখের হাসি বজায় রেখেই বলল ও, আচ্ছা বুঝছি, তুমি অনেক সাহসী। এখন এসব বাদ দাও। এমনিতেও এই সময় আমার বিয়ে নিয়ে কথা বলাই যাবে না। বড় আপুরি এখনো কিছু ঠিক হয় নাই, আর সেখানে আমি তো ছোট্ট শিশু। তো চলো মালিহার জন্য ছেলে খুঁজি। আমাদেরই তো বন্ধুদের মাঝে কত ভালো ভালো পাত্র আছে। মালিহার বিয়ে হয়ে গেলেই তোমাকে নিজের করে আনব। ইস, খুব বিয়ের শখ না? তো হবে না? আমার বয়স দেখছো? নিজের কাছাকাছি এইজের কাউকে বিয়ে করলে এতদিনে এক বাচ্চার তো বাপ হয়েই যেতাম। মাহিরার খুব অভিমান হয়। তো যাও না, যাও, যেয়ে করো বিয়ে তোমার এইজের কারো সাথে। আমার জন্য ওয়েট করছো কেন? কিভাবে যাই বলো? আমার তো মাহিরা বেবির মতন একটা বাবু চাই, যে আমার মাহির মতন কিউট হবে, চঞ্চল হবে, কথায় কথায় অভিমান করবে। অন্য কেউ কি তা দিতে পারবে? মুহূর্তেই মাহিরার সব রাগ উধাও, সাথে ভীষণ রকমের লজ্জা ভর করল। আমি রাখি। কেন? জানি না। গুড নাইট। মাহি শোন। মাহিরা মাঝপথেই লাইন কেটে দিল। দিয়েই লাজে ভরা হাসিতে রঙে উঠল ওর মুখ। তন্ময়, মিহরানের কলিজার দোস্ত, আজ 2 বছর ধরে হয়েছে মাহিরার ভালোবাসার মানব। মাহিরার প্রথম ক্রাশ তার তন্ময় ভাই, তখন তো ভাই ডাকত। সেই ক্লাস 8 থেকে ওর এই চুরমার হওয়া শুরু হয়েছিল মাহির। কিন্তু প্রকাশ করার মতন তখন না ছিল বয়স আর না সাহস। তবে মাহিরা প্রতিজ্ঞাবদ্ধ ছিল নিজের সাথে। একদিন সে তন্ময়কে পছন্দের কথা জানাবেই। সময় গড়ায়। মাহি ইন্টার শেষ করে তখন মুক্ত পাখি। এই সময় হঠাৎ তন্ময়ের সাথ পায় ও। আগে তো সবসময় যাতায়াত ছিলই, এমনকি মিহরান বিদেশ যাওয়ার পরও মাঝে মধ্যেই তন্ময় বাসায় আসত সবার খোঁজ খবর নিতে। তখন মাহিরা নিজের মনে সাহস জুগিয়ে গল্প জুড়ত ওর সাথে। প্রথমে সামাজিক আড্ডা থেকে পড়ে আস্তে আস্তে দুজনের কাছে আসার গল্প শুরু হয়। মাহিরা শেষ পর্যন্ত নিজের প্রতিজ্ঞা রাখতে পেরেছিল, তন্ময়কে নিজের করে নেয়ার ছলে। দরজার দিকে চোখ যেতেই মিহরানকে দেখে শৈলীর দৃষ্টি শান্ত হয়ে এল। অপলক সেদিকেই তাকিয়ে রইল ও। এমনকি মিহরান ওর দিকেই আগাচ্ছে জেনেও চোখ সরাল না। কেমন যেন এক ঘোরের মাঝে ডুবে রইল। প্রীতিও মিহরানকে দেখতে পেয়ে শৈলীর কনুইতে টান দিল। এই স্যার আসছে। সরে দাঁড়া। ঘোর কাটল শৈলীর। নিজের বর্তমান অবস্থান বুঝেই সাথে সাথে চোখ নামাল। মিহরান আসতে আসতে 2 পা পিছিয়ে জায়গা করল। মিহরানও যেন শৈলীকে দেখেইনি এমন ভাব করে সামনে দিয়ে চলে গেল। তবে এইটুকু সময়ে শৈলীর দম আটকে যাওয়া জোগাড়, মিহরান যেতেই ফোঁস করে ছাড়ল। কেন এমন হলো ও নিজেও জানে না। ও কি ভাবছিল মিহরান ওর কাছে আসছে? শৈলী নিজেই নিজেকে ধমকায়। পাগল নাকি তুই? এত মানুষের মাঝে স্যারের ঠেকা পরশে তোর কাছে আসার? তুই এমন কে হইছিস? শেষ প্রশ্নে শৈলী থমকায়, আসলেই কি এমন কেউ না সে? মিহরান যাওয়া পর্যন্ত ঘুরে তার দিকে প্রীতি তাকিয়েছিল। এবার কেয়া ওর কনুইতে ধাক্কা দেয়। এই গাধি, স্যারকে এভাবে কেন চেকআউট করছিস? ক্রাশ ট্রাশ খাইলি নাকি?
প্রীতি উজ্জ্বল হাসি দেয়। তা আর বলতে, ক্রাশ খেয়ে চিৎপটাং আমি অনেক আগেই। তবে শুধুই ক্রাশ, আর কিছু না। কেন, আর কিছু না কেন? প্রেমে পড়িস নাই? না, প্রেমে পড়তে দেই নাই বল। কেয়া ভ্রু কুচকায়। এইটা কেমন কথা? পড়তে দিস নাই মানে কি? প্রীতি এবার সরাসরি কেয়া আর শৈলীর দিকে ঘুরে দাঁড়ায়। আচ্ছা তোরাই বল এইটা কি ঠিক? কি? এই যে এত সুদর্শন, লম্বা চওড়া, উচ্চ ব্যক্তিত্বশীল একজন পুরুষ মানুষকে ভার্সিটির অধ্যাপক হিসেবে চাকরি দেওয়া হয়েছে, এটা কি ঠিক? তার ক্লাসে কি পড়াশোনা ঠিকভাবে হবে কখনো? তোরাই বল। স্যার হতে হবে নার্ডের মতন, চোখে মোটা ফ্রেমের চশমা, দোপাটে চুল মাথার সাথে এঁটে থাকা, চিকন অথবা মোটা সোটা গরনের। মিহরান স্যারের মতন ফিট বডির টিচারের ক্লাসে সব মেয়েরাই হা করে তার দিকে শুধু তাকিয়ে থাকবে, চোখ দিয়ে গিলবে আর তার অ্যাটেনশন পাওয়ার আকুলতায় অধীর অপেক্ষায় থাকবে। ক্রাশ খেয়ে তো মশার মতন পড়ে থাকবে এদিক ওদিক। কি ঠিক বলছি কিনা? কেয়া: তা অবশ্য ঠিক। এটা হতে পারে কিন্তু হবেই যে সেটার গ্যারান্টি কি? হবেই মানে? জানেমান আসো কই। অলরেডি হয়ে বসে আছে। স্যার যেই কোর্স নিচ্ছেন, সেটা তো মাঝ সেমিস্টার থেকে শুরু হলো না। ওটা তো একটা শর্ট কোর্স, কিন্তু এই মাঝ সময়ই কোর্স ফুল হয়ে গিয়েছে। অ্যান্ড গেস হোয়াট, ম্যাডের সংখ্যাই বেশি। তাহলে বোঝ আমাদের মিহরান স্যারের ডিমান্ড। সিনিয়র 2-3 জন আপুদের কাছ থেকে এই ইনফো গুলো পেলাম। শৈলী প্রীতির কথাগুলো শুনে হতভম্ব। মিহরান স্যারকে নিয়ে ম্যাডের মধ্যে এত জল্পনা কল্পনা। ও তো এতদিন মনে করত শুধু ও নিজেই স্যারকে পছন্দ করে, কিন্তু ঘটনা তো তা না দেখা যাচ্ছে। হঠাৎ শৈলীর মাথায় যেন কেউ বাড়ি মারে। হুট করেই মস্তিষ্ককে নাড়া দেয় এক পরম সত্য। মিহরান স্যারকে অন্য মেয়েরা পছন্দ করে, মানে ওর স্বামীকে। ঈর্ষার অনুভূতি যে জ্বালামি তা শুনেছিল শৈলী, তবে বুঝল এই মুহূর্তে। প্রীতির ওপরেও আগে মিহরানকে নিয়ে একবার এরকম একটা অনুভূতি হয়েছিল ওর, তবে এখন এটার সামনে ওটা কিছুই না। হঠাৎ শৈলী ভীষণ গরম লাগতে শুরু করল, যেন আগুনের লাভার ওপর বসা সে। কেয়ার ধাক্কায় শৈলী বাস্তবে ফেরে। শৈলু: কি হয়েছে রে তোর? বারবার অন্য মনস্ক হয়ে যাচ্ছিস কেন? শৈলী ভাবলেশহীন চোখে তাকায়। মনে আসলে মাথা ব্যথাটা আবার বেড়েছে। কেয়া: শোন, আমার না ভালো লাগছে না। আমি রুমে যাই, তোরা খেয়ে দে আস্তে ধীরে আয়। কিন্তু তুই ডিনার করবি না? না রে, কিছু খেতে ইচ্ছা করছে না আমার। একটু রেস্ট নিলে হয়তো ভালো লাগবে। কেয়া আর প্রীতিকে চিন্তিত দেখালো। তারপর প্রীতি বলল, আচ্ছা একটা কাজ কর, তুই যে রেস্ট নে, আমরা খেয়ে তোর জন্য খাবার নিয়ে আসছি। শৈলী সম্মতি জানিয়ে সিঁড়ির দিকে আগাল। আজ একটা দিনে জীবনের অনেক রং দেখে ফেলেছে ও। এই রাতটা পার হওয়া দরকার।
ওদিকে শৈলীর দিকে সরাসরি না তাকালেও ওর প্রতিটা পদক্ষেপ দেখছিল মিহরান। ওর ধ্যানজ্ঞান সবকিছুই তো আজ ওই নারীর মাঝে। শুধু কি আজ? আজ থেকেই বলা উচিত। তবে এখন ওসব চিন্তা বাদ দিয়ে মিহরানের কপাল কুঁচকাল। ও স্পষ্ট দেখতে পাচ্ছে শৈলী ডিনার না করেই ওপরে উঠে যাচ্ছে। ব্যাপারটা ভালো লাগল না ওর। মেয়েটা এমনই অনেক ক্লান্ত, না খেলে অসুস্থ হয়ে পড়বে। এক সময় ডিনার শেষ হলো। বৃষ্টি নিজের মন মতো ঝরেছে। আজকে বর্ষণের কোটা শেষ করে এখন আকাশ কিছুটা পরিষ্কার। খাওয়া দাওয়া শেষ করে ছেলেদের পেছনের রেস্ট হাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ফ্যাকাল্টিরা এবং মেয়েরা নিজ নিজ ভাবে ভেতরেই অথবা পেছনের লনে ঘোরাফেরা করছে। শৈলী রুমে এসে মুখ হাত ধুয়ে বিছানায় শুয়েছিল। নিজের ওপর ভারী বিরক্ত ও। কেন তখন হুট করে চলে আসলো ডিনার না করে? এখন খিদায় বেহাল দশা ওর। মিহরানের কে নিয়ে মেয়েদের মাঝের বিষয়টা নিয়ে এভাবে না রিয়্যাক্ট করলে কি হতো না? উফ! এখন কি করবে ও? আবার নিচে নামবে। তবে দেখে তো মনে হচ্ছে ডিনার শেষ। খাওয়া থাকবেও কি না? আবার থাকলেও ও একা একা বসে খাবে কেমনে? এই প্রীতিটা গেল কই? ও না বলেছিল খাবার আনবে? ধুর, একটা ফাজিলের ফাজিল এইটা। আসল কাজে খবর নাই, শুধু এদিক ওদিকে থেকে তথ্য কালেক্ট করতে ওস্তাদ সে। এই সব 7-5 ভাবতে ভাবতেই হঠাৎ দরজায় নক শুনতে পায় শৈলী। প্রীতি ভেবে জলদি দরজা খোলে, কিন্তু একজন ওয়েটারকে দেখে অবাক হয়। হাতে তার একটা ট্রেতে খাবার দেখে অবশ্য চোখ মুখে আলো জ্বলে ওর। যাক, প্রীতি ওর কথা মনে রেখেছে। ইস, কতগুলো বকা দিল মেয়েটাকে। শৈলী হাসি মুখে ট্রেটা নেওয়ার জন্য হাত বাড়ায়। ওয়েটার সেটা দিতে দিতে বলে, এটা মিহরান স্যার পাঠিয়েছেন। সাথে এটা পাঠিয়েছেন। চমকে যাওয়া শৈলীর হাতে খাবার সহ একটা চিরকুট দিয়ে লোকটা চলে গেল। কোনোমতে দরজা লাগিয়ে শৈলী খাবার রেখে বসল খাটে। এতক্ষণের ক্ষুধা আবার লুকিয়ে গেল কোথাও। জায়গা নিল কৌতূহল। ধীর গতিতে কাগজটা খুলল শৈলী। খাবারের একটা দানাও যেন না থাকে শৈলী। সুন্দর মতন খেয়ে বড় একটা ঘুম দিন। যদি খাবার একটাও ফেরত আসে, তাহলে আমি নিজেই আসবো আপনার রুমে। And you know I have the right to do so. চলবে।